আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। এই যে শেখ হাসিনার, এটা কি নেহাতি ইন্টারভিউ নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর ডিপ্লোম্যাসি? আর এই যে এত বলা হচ্ছে না, ওনাকে ঢুকতে দেওয়া হবে না, অমুক হবে না, তমুক হবে না, এর ফল যে কত মারাত্মক হতে পারে সেটাই নির্বোধরা বুঝতে পারছে না। আপনার টরে পড়া নির্বোধ যারা আজকে দেশ চালাতে বসেছে, তারা জানে না যে কার সঙ্গে খেলছে। একটা কথা জেনে রাখবেন, তিনি কিন্তু এখনো প্রধানমন্ত্রী, তিনি কিন্তু দেশের সর্বসর্বা, তার হাতেই সবকিছু। ফলে তাকে দেশে ঢুকতে দেব না, এত বড় কথা যারা বলে তারা নিহাতি মূর্খের স্বর্গে বাস করে। আপনাদের মনে আছে যে, আমি নিচে লিঙ্কও দিয়ে দেবো, আমি 9 তারিখে একটা ভিডিও করেছিলাম যে রাজনাথ সিং এবং অজিত দোভাল ওনার সঙ্গে দেখা করতে গেছিলেন। তারা কিন্তু এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকার উনি বলে দিয়েছেন যে আমি ডিসেম্বরেই আমি ফিরব। তা সেই প্রসঙ্গে যখন অজিত দোভালের সঙ্গে কথা হয়, ওই ভিডিওতেই আছে যে আপনি যে এত নিশ্চিত হচ্ছেন কি করে। তখন উনি বলেছিলেন, আমি যা করি চিন্তা করেই করি, চিন্তা ছাড়া আমি কিছু করি না। এবার আমি তো বলে দিয়েছি, এবার আপনারা যা, আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার বলে বলটি পুরো ভারতের ঘাড়ে ঠেলে দিয়েছেন। আমি ওই ভিডিওতেই বলেছিলাম। এরপরে হচ্ছে 10 তারিখে বেরোলো আপনার রয়টার্সের টেলিফোনিক ইন্টারভিউ, এই প্রথম। আচ্ছা, আগে রয়টার্সের পরিচয়টা দিয়ে দিই। রয়টার্স হচ্ছে একটি কানাডিয়ান আপনি সংবাদ সংস্থা এবং পেপার। তাদের টরেন্টোতে তাদের হেড অফিস, এবং তাই যে প্রেসিডেন্ট সম্ভবত উনি ডেভিড থমসন। ডেভিড থমসন 2008 সালে রয়টার্স তৈরি করেন, এবং তার একটাই উদ্দেশ্য ছিল রয়টার্সের বেরোনো রিপোর্ট যেন পৃথিবীর কেউ চ্যালেঞ্জ না করতে পারে। সুতরাং 200% শিওর না হওয়া পর্যন্ত এই রিপোর্ট করা যাবে না, এবং সেখানে সবার কিন্তু বক্তব্য থাকতে হবে সাংবাদিকতার নিয়ম অনুযায়ী। এই যখন বলা হলো না, তখনই ডিপ্লোম্যাটিক চালটা ব্যবহার করা হলো। অজিত দোভাল সোজা যোগাযোগ করলেন একেবারে রয়টার্সের ডেভিড থমসনের সঙ্গে। অজিত দোভালের বক্তব্য ছিল যে এমন একটা নামী কাগজকে দিয়ে ওনার ভয়েস মানে ইন্টারভিউ ছেপে দেওয়া, যেটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে এবং যার উপরে কেউ কোনো কোশ্চেন তুলতে পারবে না। কিন্তু রয়টার্স বলেছে, আমরা তো ইমেলের সাক্ষাৎকার তো আমরা নেব না, আমাদের তাহলে টেলিফোনের সাক্ষাৎকার দিতে হবে, এবং সে ক্যাসেট আমাদের কাছেই থাকবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তখন অজিত দোভাল আবার যোগাযোগ করেন শেখ হাসিনার সঙ্গে, এবং শেখ হাসিনা রাত্রিবেলা 9 তারিখ এবং 10 তারিখ সকালে ওই ইন্টারভিউ দেন। মানে আমাদের এখানে রাত্রি 9 তারিখ এবং আমাদের এখানকার
সকাল 10টা। ওদের ওখানে তখন কখন সময় আমি জানি না, কানাডার সময় তখন কখন আমি জানি না। সেই টেলিফোনিক ইন্টারভিউটা 2 দিন ধরে হয়। তারপর কপি লেখা হয় এবং তার আগে সমস্ত যোগাযোগ করে নেওয়া হয়। ওই যখন সময় পেয়েছে তার মধ্যেই ভারতবর্ষের মতামত জেনে নিয়েছে। অজিত দোভালই বলে দিয়েছে আমরা কোনো মতামত দেবো না, তার দেশ তিনি ফিরে যাবেন, আমাদের বলার কি আছে। বাংলাদেশের লোককে ধরা হয়, কেউ নাকে কাঠি দিয়ে হাঁচেনি। যখন বারবার যোগাযোগ করা হয় বিভিন্ন লোককে, তখন হতাশ হয়ে তারা লেখে যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কেউ কোনো কথা বলেনি। এর ডিপ্লোম্যাটিক চালটা হচ্ছে এইখানে। এইবারেতে সব কটা বিদেশি যত কাগজ আছে আপনি দেখবেন, ওয়াশিংটন ডিসি পোস্ট, তারপরে আপনার আরও যে সমস্ত আমেরিকান কাগজ রয়েছে, আরটি রাশিয়ান কাগজ রয়েছে, এই সমস্ত কাগজগুলো ধীরে ধীরে তার ইন্টারভিউ নেবে। অর্থাৎ উনি যে যাবেন এবং যাওয়ার আগের থেকে যাওয়ার পরের অবস্থা পুরোটা আন্তর্জাতিক মিডিয়ার চোখের সামনে যেন থাকে। অর্থাৎ তার গতিবিধি সম্পর্কে একদম মিডিয়া, সারা বিশ্বের মিডিয়া তার উপরে নজর রাখবে। এটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক চাল। নইলে এতদিন বাদে হঠাৎ তিনি দুম করে বললেন কেন, মানে টেলিফোনিক কনভারসেশন উনি করলেন কেন? করলেন এই কারণে। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে একটা টেলিভিশনের সাক্ষাৎকার। সেটা কবে হবে আমি জানি না, কিন্তু একটা বিদেশি টেলিভিশন, খুব নামি টেলিভিশন, তাদের প্রতিনিধিরা আসবে, ভারতবর্ষের বিশেষ সুরক্ষায় তাদেরকে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে তারা ওখানে কথাবার্তা বলবেন। এবং ওই প্রথম শেখ হাসিনা মুখোমুখি টেলিভিশনের তার বক্তব্য জানাবেন। অর্থাৎ তিনি মন থেকে গুছিয়ে নিয়েছেন আমি কিভাবে কি করব না করব। এবং যেহেতু ভারতবর্ষের ঘাড়ে ঠেলে দেওয়া হয়েছে, ভারতবর্ষ ঠিক করে নিয়েছে যে আমায় কি করতে হবে। আর ওনার মনের মধ্যে কিছু প্ল্যান রয়েছে, সেটা ভারতবর্ষ জানে না। আর ভারতবর্ষ কি ভাবছে সেটাও মানে ওনার সঙ্গে আলোচনা করেই করা হয়। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই দিয়েছেন বাংলাদেশের ব্যাপারে যাই কথা হোক না কেন সবই কিন্তু ওনাকে জানিয়ে, প্রধানমন্ত্রীকে জানিয়ে করা হবে। আর এই যে এত বলা হচ্ছে না ওনাকে ঢুকতে দেওয়া হবে না, অমুক হবে না, তমুক হবে না, এর ফল যে কত মারাত্মক হতে পারে সেটাই নির্বোধরা বুঝতে পারছে না। এই নির্বোধরা যেটা বুঝতে পারছে না, কালকে আমি আপনাদের বলবো এই নির্বোধদের, ওই আপনার টরে পড়া নির্বোধ যারা আজকে দেশ চালাতে বসেছে, তারা জানে না যে কার সঙ্গে খেলছে। একটা কথা জেনে রাখবেন, তিনি কিন্তু এখনো প্রধানমন্ত্রী, তিনি কিন্তু দেশের সর্বসর্বা, তার হাতেই সব কিছু। ফলে তাকে দেশে ঢুকতে দেব না, এত বড় কথা যারা বলে তারা নিহাতি মূর্খের স্বর্গে বাস করে। আন্তর্জাতিক মিডিয়ার যে প্রেশার তা তো জানে না, সেটা কোথায় যেতে পারে। আচ্ছা ফাঁসির আসামিকে পর্যন্ত ছেড়ে দিতে হয়, আর একটা প্রধানমন্ত্রীকে দেশে ঢোকা তো কোনো ব্যাপারই না। এবার যেটা দাঁড়াচ্ছে ধীরে ধীরে, আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা বলেছিলাম
উনি প্রধানমন্ত্রী হিসেবেই হয়তো ফিরবেন। আমি আজকে আপনাকে বলে দিলাম, যেদিকে অঙ্ক এগোচ্ছে, আমি গতকালকে হয়তো বলেছিলাম, বেশি বলে বলে ফেলেছি, এখন অঙ্ক যেদিকে এগোচ্ছে তাতে আমার পূর্ণ বিশ্বাস তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ঢুকবেন। এবং তার আগে এই যতই যে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে না, সব হচ্ছে ভয়ে। তারা সব দেখবেন ভেঙে গেছে, সব ভেঙে যাবে, একটাও দেশে থাকবে না। পুরো দেশ আওয়ামী লীগ একেবারে করে নেবে, দখল করে নেবে। এই কারণটা আপনাদের বলে দিলাম, এটাই হচ্ছে কারণ। আর কালকে বলবো, আজকে যারা বলছে ঢুকতে দেব না, তারা কত বড় সর্বনাশের গর্ত খুঁজছে, কত বড় সর্বনাশের গর্ত খুঁড়ছেন সেইটা আমি কালকে বলবো। আজকে আর ভিডিও লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরিশালের পুলিশে অফিসারদের কান্নাকাটি দেখেছেন? শুধু কান্নাকাটি না, কিরকম অসহায় বোধ করলে পুলিশের ওসি এসে বলে আমরা কোথায় যাব, এবং তার চোখে পানি, তার চোখে জল। পুলিশি নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলে মব ঘটায় বরিশাল একটি থানায়, এবং সেখানে কনস্টেবল থেকে শুরু করে থানায় যারা যারা ছিল প্রায় সবাই মার খেয়েছে। মার খেয়ে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব। মানে পুলিশ কোথায় যাবে? যে পুলিশ জনগণকে নিরাপত্তা দেবে, সেই পুলিশ যদি বলে আমরা কোথায় যাব, তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে চলে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন। মানে একটা থানাতে ভায়োলেন্স করতেছে, একটা মিথ্যা অভিযোগ তোলে, এবং পুলিশ অসহায় হয়ে অঝরে কাঁদে আর বলে আমরা কোথায় যাব। এখন বুঝতে পারতেছেন তো যে দেশটা কোন দিকে গেছে। একটা দেশের পুলিশ যদি বলে আমরা কোথায় যাব, তাহলে আমরা কোথায় যাব সাধারণ জনগণ? এই যে যারা যারা এই মবকে উস্কে দিল, এই যে পুলিশের যে মেরুদণ্ড ভেঙে দিল, এই পুলিশ কিন্তু আর দাঁড়াতে পারবে না কোনোদিন, আপনি নিশ্চিত থাকেন। এই পুলিশ আর কোনো দিনই দাঁড়াতে পারবে না মাজা সোজা করে, কারণ তারা যে ভয় পেয়েছে, এই ভয় থেকে আর কোনোদিন দাঁড়াতে পারবে। এরা ৭১ সনে 25শে মার্চে যে ভয়াবহ হামলা করেছিল পাক বাহিনীরা, পাক হানাদার বাহিনীরা, পাকিস্তান বাহিনীরা, তখনও পুলিশের কিন্তু মেরুদণ্ড ভাঙে নাই, বরং তারা সেই হামলার কারণে উল্টো তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার স্পৃহা খুঁজে পেয়েছে, আরো আত্মবিশ্বাসী হয়েছে, আর শক্তি অর্জন করেছে। কিন্তু এখন বাংলাদেশে যা ঘটতেছে, এটা পুলিশের এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে পুলিশ আছে, পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে, তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়তেছে। আপনি তাদের আর কোনোদিনই দাঁড় করাতে পারবেন না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কারণ যেখানে চোরেরা, গুন্ডারা, সন্ত্রাসীরা পুলিশের উপরে মিথ্যা অপবাদ দিয়ে হামলা করে এবং পেটায়, পুলিশ অসহায়ের মতো কাঁদে, বলে আমাদের কে বাঁচাবে, পুলিশেরা মার খায়ার বলে আমাদের বাঁচান, তাহলে সেই দেশের সাধারণ জনগণের অবস্থা কি সহজে অনুমেয়? যারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করে তাদের ব্যাপার সহজে অনুমেয়, যে তাদের অবস্থাটা কি। এখন গণতন্ত্র কোথায়? এখন যারা মানবাধিকার নিয়ে কথা বলে তারা এখন কোথায়? আমরা তাদের কাউকে খুঁজে পাইনি। দেশটা আসলে কে যে চালাচ্ছে আমরা তাই জানি না। এইভাবে একটা দেশ চলতে পারে না, এবং এর ফলাফল কিন্তু খুব খারাপ। এন্ড অফ দ্য ডে আমরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হব। আমরা এই পুলিশ দ্বারাও কিন্তু একসময় নিপীড়িত, নির্যাতিত হব। আপনারা মনে করেন এটা, যারা এখন পুলিশকে ফাঁদে ফেলে বা অসহায় পেয়ে যা ইচ্ছা তাই করতেছেন, এরা কিন্তু সবাই বিপদে পড়বে। এই সময় হয়তো পড়বে না, আগামীতে কিন্তু পড়বে। এরাই কিন্তু এমন মায়ের খাবে এই পুলিশের কাছে, এমন মায়ের খাবে। পুলিশকে হাতি যেমন ভোলে না, পুলিশও তেমন কিন্তু ভোলে না।
পুলিশ কিন্তু এগুলো মনে রাখবে। সেটা আপনি বরিশালেই পেটান পুলিশকে, থানাতেই পেটান, আর বাইরেই পেটান, আর উত্তরাই পেটান, যে যা যা করেছে পুলিশের বিরুদ্ধে, তারা যদি মনে করে তারা পার পেয়ে গেছে, ইউনূস তাদের কিছু করে নাই, বিএনপি সরকার তাদের কিছু করবে না, তারপরে জামাত তাদের ইনডেমনিটি দিয়ে দিয়েছে, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি পালিয়ে গিয়েও রক্ষা পাবেন না। মনে করেন কেউ পুলিশকে পিটিয়েছে, কেউ পুলিশকে মেরেছে, কেউ থানা লুটপাট করেছে, সে হয়তো এই সরকার পতনের পর পালিয়ে যাবে, পুলিশ কিন্তু তার আত্মীয় স্বজনকে ছাড়বে না, তার বাপ মা ভাই বোন কাউকে ছাড়বে না পুলিশ। পুলিশকে এত ইয়ার কি মনে করেন না। আমি ভুলেও কখনো পুলিশের খোঁজাই না। আর কারে জানেন? সাংবাদিকেরে। সাংবাদিকরা যেমন দালালিও করে, পুলিশ দালালিও করে, তেমনি এরাও যদি আপনার পিছনে লাগে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এবং এরা সুযোগ মতো আপনার ঠিক দুর্বল সময়ে কিন্তু তারা আপনাকে ধরবে। যখন আপনি দুর্বল, যখন আপনি সবল, তখন সাংবাদিকও আপনাকে তেল মারবে, যখন আপনি সবল পুলিশও আপনাকে তেল মারবে। কিন্তু যখন আপনি দুর্বল হবেন, এই যে ভাবির পোলারা যখন, এই সার্ভিস মলমেরা যখন ক্ষমতায় থাকবে না, পাবলিকই তাদের ছাড়বে না আশা করি, কিন্তু পাবলিকও যদি ভুলে ছেড়ে দেয়, পুলিশ কিন্তু এদের ৭০ হাত মাটির নিচে থেকে ঘুরে আনবে। এমনকি যে সমস্ত সেনাবাহিনীর লোকেরা পুলিশ হত্যাতে মদত দিয়েছে, পুলিশ কিন্তু তাদেরও ছাড়বে না। তাদের হয়তো সরাসরি কিছু করতে হবে, তাদের আত্মীয় স্বজনের কেস পাইলেই মনে করেন ঝুলায় ফেলাবে। টেরই পাবেন না পুলিশ কিভাবে এই সন্ত্রাসী, এই মবের যারা মদত দেওয়া আর্মি, তাদেরও কি পরিণতি করবে পুলিশ আপনার কল্পনা করতে পারবেন না। বিশ্ববিদ্যালয় ঢাবিতে পাকিস্তানি দম্পতি একজন বাংলাদেশি তরুণ ছাত্রের সাথে কি খারাপ ব্যবহারটা করেছে। বাংলাদেশের মানুষ না কত বড় ফাত্রা, তার একটা উদাহরণ দেয়। বাংলাদেশি মানুষ বলবো না, বাংলাদেশের মুসলমানরা কত বড় ফাত্রা, তার একটা উদাহরণ দেয়। আপনারা তো বলেন যে আমি নাকি সমালোচনার কাজ করেন কেন? আপনি সমালোচনার কাজ করেন না, আমি করবো না। আপনারা ভালো কাজ করেন, আপনারা ভালো কাজ করেন, তারপরে দেখেন আমি বলি কিনা। এই যে আপনারা বলেন আমি বাংলাদেশিদের সমালোচনা করি, বাংলাদেশের মুসলমানের সমালোচনা করি, আপনারা সমালোচনার কাজ করেন না। আপনারা যদি মাদ্রাসায় বলৎকার না করেন, আমার মরা বাপের ক্ষমতা আছে আপনার নামে কথা বলা যে আপনি বলৎকার করছেন কেন। আপনারা বাঙ্গু পেয়ারা মুসলমানেরা যদি পেয়ারা পাকিস্তানি না হন, আমি আপনাদের সমালোচনা করতে পারবো? আপনাদের তো বলি নাই আপনারা ভারতের লোকে পীড়িত করেন, কিন্তু পেয়ারা পাকিস্তানি এত কেন? এত পাকিস্তান পীড়িতি কেন? দাল মে কুছ তো কালা হায়। আপনি যতই চাপা মারেন, ওই কালেমার পতাকা, পাকিস্তানি পতাকা উড়াইতে না পারে কালেমার পতাকা উড়ানো, ওটা কিন্তু আমরা বুঝি। আপনাদের বেদনা বুঝি। আপনারা ৭১ পরাজিত হওয়ার কারণে ২৪ কেজির সামনে এনে এটাই বড় বড় পাওয়া। বঙ্গবন্ধুর বিপরীতে আপনারা জিয়াকে আনলেন, ব্যর্থ হইলেন। ভাসানীকে আনতে পারলেন না। হাদিকে নিয়ে আসছেন নজরুলের বিপরীতে। এগুলো করে চলবে এই সমস্ত ফাত্রামি? আপনারা আগাম করেন না, আমি বলবো না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটাকে এই পাকিস্তানি নাগরিক গায়ে হাত দিল, হেনস্থা করলো, এটা যদি ভারতের কোনো নাগরিক করতো এতক্ষণ কি করতেন? আমি নিশ্চিত আপনারা দীনেশ ত্রিবেদীর আবাসস্থল, অর্থাৎ ভারতীয় হাই কমিশনারের আবাসিক ভবনে হামলা করতেন, ইন্ডিয়ান হাই কমিশনে হামলা করতেন, ভিসা সেন্টারগুলোতে হামলা করতেন। তার সাথে আরেকটা জঘন্য কাজ করতেন, সেটা হলো বাংলাদেশের হিন্দুদের পেটানো শুরু করতেন। এই মুহূর্তে একটা ভারতীয় নাগরিক যদি কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় টু শব্দটি নাই, কোনো মৌলবী বলে নাই, কেন প্রতিবাদ করে নাই? কারণ তার আব্বা পাকিস্তানি, যেটা পাকিস্তানিরা তার মায়ের লাং লাগে, তো তাই কোনো কথা বলবেন না। কোনো মৌলবী, কোনো জাতীয়তাবাদী নেতা এখন কথা বলতেছে না। এটা বিচ্ছিন্ন ঘটনা। কোনো সাংবাদিক, কোনো বুদ্ধিজীবী, প্রথম আলো, শেষ আলো, মহিউদ্দিনেরা, তারপর আর কি ওয়াইসি, ফাইসি, মাইসি, ঘাইসি, ভাবির পোলারা, কেউ কথা বলতেছে না। কিন্তু যদি এটা ভুলে কোনো ভারতীয় ঘটাইতো এতক্ষণে, যদি আওয়ামী লীগের আমলে ঘটাইতো, তাহলে তো বলতেন যে বাংলাদেশটাকে ভারত বানিয়ে ফেলেছে, ভারত থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানের গায়ে হাত দিয়েছে হিন্দু, এই কথা বলতেন না? জানি এটা বলতেন। আর যদি এখন করতো, তাহলে তাকে ধরতেন, জেলে ঢুকাইতেন, পেটাইতেন, ইন্ডিয়ান হাইকমিশনে হামলা করতেন, ইন্ডিয়ান ভিসা সেন্টারে হামলা করতেন, এবং বাংলাদেশের হিন্দুদের পেটানো শুরু করতেন। কিন্তু এখন আপনার পাকিস্তান আব্বা কিছু বলেছে, তাই বিহারি কলোনিতে কোনো আওয়াজ নাই। বিহারি কলোনিতে একটা ফুলের ঢেলও পড়ে নাই। এমনকি যিনি আপনাকে বেজ্জতি করলেন, থাপড়াইলেন,
এর আগে তো বাংলাদেশি কয়টা বাঙ্গ পেয়ারা পাকিস্তানে গিয়েছিল, ভালোবাসার পাকিস্তানে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে উষ্টা লাথি গুতা খেয়ে এসেছে। কারা যেন বলে যে পাকিস্তান আমাদের খুব ভালোবাসে, বাংলাদেশে যে আচরণ করেছে, তাহলে আপনি পাকিস্তানে গেলে আপনার কি আচরণ করবে আপনি সেটা দেখেন তো, একবার ভেবে দেখেন তো। বাংলাদেশের যে ইসলাম প্রেম, দেশ প্রেম, এটা যে একটা ফাত্রামি, মুসলমান প্রেম, দেশ প্রেম বাংলাদেশের মুসলমানদের, এটা ফাত্রামি। কিভাবে? কারণ কোনো প্রতিবাদ নেই। আমাদের মতো কিছু মানুষ প্রতিবাদ করতেছে, কিন্তু আমরা যে প্রতিবাদ করার কারণে দেখবেন আমাদের সমালোচনা করবে। এর আগে একবার পাকিস্তানে এক মেয়ে বাংলাদেশে আসছিল, তাকে ধর্ষণ করছিল আওয়ামী লীগের আমল, তারপর প্রতিবাদ করে নাই। কারণ কি? যাই হোক, তারা প্রতিবাদ করে নাই। যাই হোক, সেটা বাংলা মানে তার বাবা নাকি মা বাংলাদেশে ছিল, যাই হোক অন্য বিষয়। কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, কই এখন মিছিল কোথায়? কারণ মিছিল তো হবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়ার সেই মহান ছাত্রনারা, আমরা তো জানি, আমরা তাদের চিনি। কি তো এখন, কারণ বাংলাদেশটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে, তার কারণে এটা সম্ভব হয়েছে যে একটা পাকিস্তানি তাকে চড়াইলো থাপড়াইলো, তাকে না পুলিশে কিছু জিজ্ঞেস করলো, না কোনো কথা জানতে চাইলো, না কোনো মিছিল হইলো, না কোনো প্রতিবাদ হইলো, না কোনো মানববন্ধন, না কোনো ফেসবুক পোস্ট, না কোনো আইনগত ব্যবস্থা, কোনো কিছু নেওয়া হলো, টু শব্দটি নেই, মনে কিছু ঘটেই নাই। কিন্তু কোনো বাংলাদেশিকে যে ব্যবহারটা পাকিস্তানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় করেছে, এই আচরণটা যদি ভারতে ভারতে বাংলাদেশি নাগরিকদের সাথে করে, তারপরও বাংলাদেশে মিছিল হবে। এর আগে যে বাগা নাকি সাগা নাকি পাড়া নামে একটা মনে আসছিল না, চেন্নাই যায় বলছে আমার এই ভারতীয়রা অপমান করছে, কি নাটকটা করেছে মনে আছে আপনাদের মনে আছে? চেন্নাই সে নাটক করেই বলছে আমার সাথে খারাপ ব্যবহার করছে, একেবারে আমেরিকার ইলিয়াচ্ছে, ফ্রান্সের হেদুবাপ, বাংলাদেশের জামাতি হেফাজতিদের হেদুবাপ পিনাকি সহ, কি ফারোয়ার মারোয়ার সরোয়ার সহ আরো কারা কারা যেন দেশে বিদেশে আছে, সবাই এর প্রতিবাদ করছে। ঘটনাটাই ছিল ভুয়া। আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বেজ্জিতি করলো বাংলাদেশি রে, তারপর টু শব্দটি নেই। কারণ কারণ পাকিস্তানি আব্বা করছে। পাকিস্তানিরা যদি বাংলাদেশে আইসা কারো মা বোনেরও ধর্ষণ করে, কারো মা বোনের পাশায় খামসা দেয়, কোনো সমস্যা নেই, কোনো প্রতিবাদ এই বাঙ্গুরা করবে না। কারণ কি? কারণ পাকিস্তানি আপুরা করেছে, তাই কোনো প্রতিবাদ নেই। কারণ পাকিস্তানি, তারপরে মুসলমান, উর্দু বলে, সুতরাং কোনো সমস্যা নেই। কোনো অদ্ভুত চরিত্র এই বাংলাদেশের মুসলমানদের, বিচিত্র চরিত্র, এরকম আত্মঘাতী এই বাঙালি মুসলমানের মন মানসিকতার কোথাও আপনি খুঁজে পাবেন না। বাংলাদেশের কোনো মানুষ যদি পাকিস্তানের রাজধানীতে গিয়ে বা করাচিতে লাহোরে গিয়ে এইভাবে যদি আচরণ করতো, তারা কি করত? পাকিস্তানিরা অবশ্যই আদালতে পাঠাইতো, মামলা হইতো। এর আগেও একটা ঘটনা জানেন, যে রংপুরে পাকিস্তানি হাই কমিশন থেকে একজন ব্যক্তি মোটর সাইকেলে রংপুর যাচ্ছিল, এবং শুনেছি পরে সে নিয়মিত আসা যাওয়া করে, নিয়মিত। তার বিরুদ্ধে কেউ কিছু বলে না, তার মোটর সাইকেলের লাইসেন্স ছিল না, তার ড্রাইভিং লাইসেন্স ছিল না, মোটর সাইকেলের নাম্বার পর্যন্ত ছিল না। তাকে পুলিশ শুধু জিজ্ঞাসাবাদ করছে বলে বাংলাদেশের লোকজন কি বলছে, এটা ভারতের পুলিশ। পাকিস্তান পরিচয় দেওয়ার পরও কেন ছাড়লো না? একটা লোকের মোটর সাইকেলের লাইসেন্স নাই, মোটর সাইকেলের কাগজ নাই, নেম প্লেট নাই, ভুয়া সব, তাহলে সে তারপর আবার পাকিস্তানি হাই কমিশন, মানে সে যে একটা গুপ্তচর, সেখানে কি কাজ? পাকিস্তানি হাই কমিশনে চাকরি করে, তার রংপুরে কি কাজ আপনি বলেন? কিন্তু বাংলাদেশে এটা প্রতিবাদ তো করেই নাই, বরং আমরা যারা প্রতিবাদ করেছি তাদের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের বাঙ্গ মুসলমান। এরা এরকম বেহায়া, এরা এরকম বেহায়া। পাকিস্তানে যদি তার মায়ের হাঙ্গা করে বলবো যে আলহামদুলিল্লাহ। ওই যে কাশ্মীরে কিছু মুসলমান আছে যে রুটি খাবে, আধা রুটি খাবে, পাকিস্তান সীমান্তে যাবে, বাচ্চা পয়দা করবে। পাকিস্তানে কাশ্মীরিরা কিরকম জানেন? কাশ্মীরি নারীরা পাকিস্তানের বর্ডারে গিয়ে পাকিস্তানি সৈনিকদের দ্বারা যৌন ক্রিয়া করে এসে সন্তান জন্ম দেয় কাশ্মীরে। আধা রুটি খাएंगे, পেট মে বাচ্চা লাएंगे, এইরকম অবস্থা। মানে কি আর বলবো মুসলমানদের কথা, মানে এদের পাকিস্তান প্রেম, আর এটা হলো ভারতেরই পাকিস্তান প্রেম এরকম। বাংলাদেশ আরো 2 কদম আগে নিকাল গেয়া, আর বাংলাদেশ তো এখন বাংলাদেশ নেই, এটা এখন দ্বিতীয় পাকিস্তানে পরিণত হয়েছে। টু শব্দটি নেই, কোনো কলামিস্ট কলাম লেখে নাই, কোনো সাংবাদিক এটা নিয়ে খুব একটা চেঁচামেচি করে নাই, টকশোতে এটা নিয়ে কোনো আলাপ নাই, কোনো মানবাধিকার সংস্থার কথা নাই, কোনো জাতীয়তাবাদী শক্তির কথা নেই, কোনো ইসলামী জাতীয়তাবাদী শক্তিরও কোনো কথা নেই, সব নীরব। কারণ কি? তাল মে কুছ কালা হয়, এতই পাকিস্তান প্রেম।
আজকে এখন যে আলোচনাটা করলাম এটা দুইটা বিষয়, একটা হলো বরিশালে পুলিশকে মিথ্যা অভিযোগে যে তারা কারাবন্দী মানে হাজতে থাকা আসামির সাথে খারাপ ব্যবহার করেছে বা মেরেছে, এই অভিযোগ তুলে পুরো থানা আক্রমণ করে বরিশালে সব পুলিশকে পিটিয়েছে, মেরেছে। এই ভায়োলেন্স ফিরে আসবে একদিন, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 10 গুণ বেশি হয়, এরা এটা জানেই না। সবচেয়ে মজার বিষয়, পুলিশকে রক্ষা করার জন্য আনসার নিয়োগ দিয়েছে সরকার। অর্থাৎ বাঘকে রক্ষা করতে পাড়া পাড়াইলেন, যে বাঘেরে মানুষ পেটায়, বাঘেরে ঢেলায়, তাহলে ওখানে 10টা পাঠা পাঠাও, 10টা খাসি পাঠাও, তারা পাহারা দিবে বাঘেরে। যেই দেশের মানুষ পুলিশকে থানায় গিয়ে পেটায়, পুলিশ অসহায়ের মতো কাঁদে, আমরা যাব কোথায়, আর আক্রান্ত পুলিশগুলো বলে যে আমরা আমাদের বাঁচাও, আমরা এইভাবে কিভাবে ডিউটি করব, সেখানে আনসার নিয়োগ, এটা আরো হাস্যকর না? বিষয়টা এরকম যে আর্মিকে নিরাপত্তা দিতে আপনি পুলিশ নিয়োগ দিলেন। এটাও একদিন হতে পারে। এই বাংলাদেশে এমনও হতে পারে যেভাবে চলছে যে আর্মিদের রক্ষা করতে পুলিশ পাঠাইতে হবে একদিন, পুলিশ, থানার পুলিশ যাবে আর্মি রক্ষা করতে। কিরকম হাস্যকর ব্যাপার যে পুলিশ রক্ষা করতে আনসার পাঠাইছে, এর চেয়ে আর হাস্যকর বিষয় কি থাকতে পারে? মানে বাংলাদেশে যত কিছু করতেছে সবই কৌতুক, মানে সব, মানে কোন কৌতুককে আপনি কোন দিকে ফেলবেন? সব বছরের সেরা কৌতুক, শতাব্দীর সেরা কৌতুক, যে পুলিশ পাহারা দিতে, থানা পাহারা দিতে আনসার নিয়োগ করতেছে। আনসার পাহারা দিতে কয়দিন পর চৌকিদার নিয়োগ দিবে। আবার সেনাবাহিনীকে পাহারা দিতে পুলিশ, আনসার, চৌকিদার নিয়োগ দিবে। এটা যদি কোনোদিন ঘটে, আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। ফিরে আসি আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়ারা পাকিস্তানের কাণ্ড কারখানা। এই পাকিস্তানির জায়গায় যদি ভারতীয় কোনো ব্যক্তি হইতো তাহলে কি করতেন? তারা কি করতো? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বেরোতো, চিঙ্কু মামেরা মিছিল বের করতো, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, বাইতুল মোকাররম গরম করে ফেলতো, মসজিদের মেম্বার গরম করতো, বিএনপি মিছিলে নেমে যেত। কিন্তু এখন পাকিস্তানি আব্বা থাবড়াইছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, গালাগালি করছে, এতে কিছু যায় আসে না, কারণ পাকিস্তানি আব্বা করছে। এ হলো বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি জাতীয়তাবাদ। বঙ্গবন্ধু চেষ্টা করেছেন, শেখ হাসিনা চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সমাজে পিসফুল কোএক্সিস্টেন্সের স্থান দেওয়ার জন্য। এই চেষ্টার ফল হলো 24-এর জঙ্গি উত্থান। এই জঙ্গি উত্থানের ফলে তারা দেখিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগের সাথে সহাবস্থান করতে চায় না, তারা রাষ্ট্রটা এক্সক্লুসিভলি তাদের জন্য রাখতে চায়। এই যে তাদের চাওয়া, এইটাকে আমাদের ধর্তব্যের মধ্যে নিতে হবে, এবং ধর্তব্যের মধ্যে নিয়ে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে আমরা যে বাংলাদেশ কায়েম করতে যাচ্ছি, সেইখানে এই শক্তিটা রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতা শূন্য করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ এতদিন পর্যন্ত যেই নীতি গ্রহণ করে নাই, এখন তাকে বাধ্য হয়ে সেই নীতিটা গ্রহণ করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তির ইস্যুটা গুরুত্বপূর্ণ হিসাবে গ্রহণ না করলে বাংলাদেশে আওয়ামী লীগের যেমন ভবিষ্যৎ নাই, বাংলাদেশেরও ভবিষ্যৎ নাই, মুক্তিযুদ্ধের চেতনারও ভবিষ্যৎ নাই। আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখি। ভারতবর্ষ ভাগ হয়েছিল হিন্দুদের রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্র, এই দুটো আলাদা রাষ্ট্র হিসাবে। মোহাম্মদ আলী জিন্নার বিখ্যাত দ্বিজাতি তত্ত্ব, এটার উপর ভিত্তি করে যে হিন্দুদের জন্য একটা রাষ্ট্র, মুসলমানদের জন্য একটা রাষ্ট্র লাগবে, কারণ ভারতবর্ষের হিন্দুরা একটা জাতি, মুসলমানরা একটা জাতি। পৃথিবীতে যত রাজনৈতিক তত্ত্ব হাজির করা হয়েছে তার মধ্যে সবচেয়ে কৃত্রিম, সবচেয়ে নিকৃষ্ট তত্ত্ব হিসাবে যদি আপনি একটা তালিকা তৈরি করেন, এই তালিকায় এই জিন্নার দ্বিজাতি তত্ত্ব প্রথম হবে। কিন্তু দেখেন, দ্বিজাতি তত্ত্ব কিন্তু সাকসেসফুল, সফল হয়ে গেছে। দ্বিজাতি তত্ত্ব সফল না হলে তো জিন্না পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করতে পারতেন না। কিন্তু তো পরে কি হয়েছে? ভারতের নেতারা বা হিন্দু নেতারা, কিংবা হিন্দুদের সাথে যেসব প্রজ্ঞাবান মুসলমান ছিলেন, যেমন মাওলানা আবুল কালাম আজাদ কিংবা মওদুদি, পরবর্তীতে থাকে নাই, কিন্তু মওদুদিও কিন্তু ভারত ভাগের বিরোধিতা করেছিল, কারণ মওদুদির মধ্যেও সেই উপলব্ধিটা নিশ্চয় এসেছিল যে এইভাবে রাষ্ট্র ভাগ করলে এই রাষ্ট্র, এটা কোনো আসলে মানুষের উপকার দিবে না। জানি না, আমি ওই মওদুদির এই পরবর্তীতে মওদুদির যে সাম্প্রদায়িক বিষয়,
এবং মওদুদির মনস্তত্ত্ব নিয়ে হয়তো ভবিষ্যতে কোথাও আলোচনা করব। এটা নিয়ে বিতর্কে না যাওয়ার জন্য আজকে আপনাদের অনুরোধ জানাচ্ছি। কিন্তু যারা যারা ভারত ভাগ করার বিরোধিতা করেছিল 1947 সালে বা তার আগে, তাদেরকে অবশ্যই প্রজ্ঞাবান বলতে হবে, হিন্দু হোক মুসলমান হোক। যারা এটার পক্ষে ছিল তারা ছিল আহাম্মক। মোহাম্মদ আলী জিন্না ব্যক্তিগতভাবে অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, নাস্তিকও ছিলেন, এবং তিনি তো হিন্দু থেকে আসা, তার 1-2 প্রজন্ম আগে তারা হিন্দুই ছিলেন, এবং এমন কোনো মুসলমান ছিলেন না। যারা ভারতের এক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন যশবন্ত সিং, দিল্লির মানুষ, তিনি জিন্নার রাজনৈতিক বায়োগ্রাফি লিখেছেন। এই বইটা বাংলাদেশেও আছে বাংলা ভাষায়, এবং জিন্নার উপর যত বই লেখা হয়েছে এই বইটা সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল। যশবন্ত সিং বিজেপির নেতা এবং বিজেপির হয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। জিন্না কিন্তু পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আজকে থেকে পাকিস্তান, আমরা মুসলমানদের রাষ্ট্র পেয়েছি, এখানে আর হিন্দু মুসলমান বিভেদ থাকবে না, সবাই পাকিস্তানি। অর্থাৎ জিন্নারও কিন্তু একটা ইচ্ছা ছিল যে ভাগ হওয়া যে রাষ্ট্র তিনি পেয়েছেন পাকিস্তান, সেখানে সাম্প্রদায়িকতা থাকবে না। এখন সাম্প্রদায়িকতা আছে কি নাই ওটাও নিয়ে আসলে গুরুত্বপূর্ণ না। রাষ্ট্র তো ভাগ হয়েছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে, তাই না? এক সম্প্রদায়ের জন্য একটা রাষ্ট্র। সুতরাং কিছু সাম্প্রদায়িকতা ভারতে ছিল, কিছু সাম্প্রদায়িকতা পাকিস্তানে ছিল, এবং এটা প্রত্যাশিত ছিল যে একেবারে পরিপূর্ণ অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে ভারত পাকিস্তান। এইটা আসলে আশা করারই কোনো কারণ নেই। আপনার ক্রিয়া প্রতিক্রিয়া হিসাবেও এখানে যে সাম্প্রদায়িকতা থাকবে দুটো রাষ্ট্রেই, এটা প্রত্যাশিত, কারণ ভাগটাই তো হয়েছে সম্প্রদায়গত ভাবে, অর্থাৎ তাও কিন্তু কোনো জাতিগত ভাষাগত সম্প্রদায় নয়, অতি কৃত্রিম একটা ধর্মীয় সম্প্রদায়। আসলে জাতি তো আমরা প্রথমে রক্তের সম্পর্কটাকে বুঝি। রক্তের সম্পর্কে যেমন ধরেন প্যালেস্টাইন এবং ইসরায়েল মানুষ এক, তারা কিন্তু একই রক্তের উত্তরাধিকার বহন করে। কিন্তু ধর্মীয় সাম্প্রদায়িকতা কি করে ফেলেছে সেটা তো আমরা প্রতিদিন দেখতে পারি। এবং ধর্মীয় সাম্প্রদায়িকতার শক্তি এবং এর ধ্বংস করার শক্তি, এইটা সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগ সচেতনভাবে তাদের নেতাদের, তাদের কর্মীদের, ছাত্রলীগকে যদি সত্যিকার অর্থে শিক্ষিত করতে পারত, 24-এর জঙ্গি উত্থানে কিন্তু তাদের পতন হয় না। যাক, সে আলোচনার চেয়েও আজকের যে বিষয়টা সেটা নিয়ে একটু আলোচনা করি, যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তির যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে আওয়ামী লীগকে সিরিয়াসলি নিতে হবে। আবার ওই পাকিস্তানের কথা ফেরত যাই। পাকিস্তান দেখেন, জিন্নার এই কথা সত্ত্বেও, এই কথা তো পাকিস্তান রাখতেই পারে নাই যে আজকে থেকে বাংলাদেশ পাকিস্তান হিন্দু মুসলমান সবার হবে, সেটা তো রাখতেই পারে নাই। উপরন্তু দেখা গেছে যে রাষ্ট্র ভাগ হওয়ার পরে ধর্মীয় সাম্প্রদায়িকতা যত ক্ষতি করতে পারে সেটা পাকিস্তান রাষ্ট্রটাকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু ভারত রাষ্ট্রটাকে ক্ষতিগ্রস্ত করে নাই, যদিও সেটাও কিন্তু সাম্প্রদায়িকতার বেসিসেই তার উৎপত্তি বলতে হবে। কিভাবে করে নাই দেখেন, আজ পর্যন্ত কিন্তু ভারতে গণতন্ত্র টিকে আছে। এমনকি ভারতের যে বর্তমান বিজেপি রাজনৈতিক দল, আমি তো রাজনৈতিক দল হিসাবে বিজেপিকে সমর্থন করি না, কিন্তু ভারতের ঐতিহাসিক প্রয়োজনে ভারতের যে রাষ্ট্রটা ভারত পেয়েছে ভাগ হওয়ার পর, এই রাষ্ট্রটাকে শক্তিশালী করার পেছনে কিন্তু বিজেপির যে গুরুত্বপূর্ণ অবদান আছে সেটাকেও কিন্তু অস্বীকার করার সুযোগ নাই। বিজেপি সাম্প্রদায়িক কথাবার্তা বলে এবং অনেক বলবো যে অনেক বড় কঠিন এবং ঘৃণার সাম্প্রদায়িকতার কথা তাদের মুখে প্রকাশিত হয়, কিন্তু তাদের কাজে কিন্তু সেটা আসে না, তাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা ব্যাহত হয় না। এই যে বিজেপি ক্ষমতায় ভারতবর্ষের বহুদিন ধরে আছে, তাতে কি মুম্বাইতে সিনেমা ইন্ডাস্ট্রির কোনো পতন হয়েছে? ভারতবর্ষের যেটা অর্থনৈতিক অগ্রগতি, এই অগ্রগতিটা অবশ্যই অনেক স্লো, সেটা নিয়ে আমার ভিন্ন জায়গায় আলোচনা করা যেতে পারে। যেটা এত স্লো হওয়ার জন্য কিন্তু ভারতের রাজনীতি, তাদের ভারতীয় নেতাদের অদূরদর্শিতা বা তাদের অযোগ্যতা, এগুলো তো বলতে হবে, কারণ ভারতের যে অর্থনৈতিক অগ্রগতি সেটা তো চীনের তুলনায় অনেক কম। কিন্তু তারপরও ভারতের বিজ্ঞান চর্চা বলুন, মুক্ত বুদ্ধির চর্চা বলুন, বাকস্বাধীনতা বলুন, আমরা বিজেপিকে যতই নিন্দা করি, তাদের আমলে যে বাকস্বাধীনতা ভারত রক্ষা করছে, সেগুলো তো পাকিস্তান বাংলাদেশের তুলনায় অনেক অগ্রগামী, অনেক বেশি আপনার আধুনিক। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে সেই মুসলিম মৌলবাদ ধারা থেকে পৃথক হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েও কিন্তু আমরা আমাদের অসচেতনতার কারণে আমরা কিন্তু অগ্রগতিটা করতে পারিনি। বর্তমানে দেখা যাচ্ছে পাকিস্তানের চেয়েও বেশি সাম্প্রদায়িক কিন্তু বাংলাদেশ রাষ্ট্র।
এইটা কিন্তু আমাদের অনেক পীড়িত করার কথা, আমাদের অনেক দুঃখের কারণ, মানে এটা অনেক বেশি ব্যর্থতা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। এটা ঠিক 24-এর পতনের ব্যর্থতা নয়। আমরা যে ধারাবাহিকভাবে আমরা কোন উদ্দেশ্যে বাংলাদেশ সৃষ্টি করেছিলাম, একটা অসাম্প্রদায়িক আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ, একটা রাষ্ট্রের স্বপ্ন নিয়েই তো মুক্তিযুদ্ধ হয়েছিল। হ্যাঁ, বলতে পারেন যে আপনি কিভাবে জানেন এটা, এক একজনের এক এক উদ্দেশ্য ছিল, সেটা তো সত্য, কিন্তু উদ্দেশ্যটা তো লিখিত হয়েছে। যেটা লিখিত হয়েছে সেটাকে তো উদ্দেশ্য বলতে হবে। সেটা কোথায় লিখিত হয়েছে? সেটা লিখিত হয়েছে আপনার স্বাধীনতার ঘোষণাপত্রে এবং আমাদের 72 সালের সংবিধানে। সেখানে সুস্পষ্টভাবে কিন্তু এই স্বপ্নই দেখানো হয়েছে যে বাংলাদেশ হবে একটি আধুনিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র, বঙ্গবন্ধু সোনার বাংলা যেটাকে আমরা বলতে পারি, স্বপ্নের সোনার বাংলা। কিন্তু সেটা আমাদের ব্যর্থতা যে আমরা সেটা করতে পারিনি। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দীর্ঘ ক্ষমতা থাকার পরেও আমরা সেটা করতে পারিনি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ভিশন, এটা তো মুক্তিযুদ্ধের যারা বিরোধী তারা এটা বুঝতেই পারে না। দেখে দেখে বলেই তারা কিন্তু দেখেন কর্ণফুলী টানেল নিয়ে বিতর্ক করে যে সেখানে এখন যথেষ্ট গাড়ি চলছে না। এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যদি বাংলাদেশ শাসন করে, সেখানে তো যথেষ্ট গাড়ি চলবে না, রাষ্ট্রটাকে তো এখন পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ দেখেন চীনে আপনারা ফারুক চৌধুরীর বই যদি পড়েন, বাংলাদেশের এক সাবেক পররাষ্ট্র সচিব, বইতেও আছে আবার ওনার কলামেও আছে। উনি জায়জা দিনে সেই কলাম বের হয়েছিল, আমি ওইখানে পড়েছিলাম যে উনি যখন অনেক আগে 1952 সালে বা 51 সালে ওই সময়টা চীন ভ্রমণ করেন, উনি দেখেন যে চীনে বিশাল রাস্তা, হ্যাঁ, বেইজিং শহরে রাস্তা 12 লাইনের রাস্তা, এরকম রাস্তা, কিন্তু রাস্তায় তেমন গাড়ি নেই, শুধু সাইকেল। তখন উনি কাউকে জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের এত বড় রাস্তা দিয়ে তোমরা কি করবা, এখানে তো শুধু সাইকেল চলে। তখন ওই যাকে জিজ্ঞেস করেছিল সে বলছে যে দেখো, রাস্তাটা তো আমরা আজকের জন্য তৈরি করিনি, আমরা এটা তৈরি করেছি ভবিষ্যতের জন্য। ফারুক চৌধুরী আবার বোধহয় এই আরো 10-15 বছর পরে 67 সালে, সালগুলো আমার ভুল হতে পারে, আবার চীনে গেছেন বা এরপরে, তখন উনি গিয়ে দেখেন যে ওই রাস্তায় গাড়ি আর গাড়ি। হ্যাঁ, যেটা তারা সেই বিপ্লবের পরই বড় রাস্তা তৈরি করেছিল, যেখানে প্রথমে তাদের গাড়ি দিয়ে ভর্তি করার সুযোগ ছিল না, সাইকেল দিয়ে ভর্তি করেছিল। পরবর্তীতে দেখা গেল যে সেই রাস্তা গাড়ি দিয়ে ভর্তি, রাস্তাটা তারা আগে তৈরি করেছে। শেখ হাসিনার উন্নয়নের ভীষণটাও কিন্তু একই রকম, কিন্তু সেটা বোঝার ক্ষমতা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরই আছে কিনা সন্দেহ। আর তারেক রহমানদের তো নাই, তারা তো যেসব কথাবার্তা বলে বেড়ায়, এতে বোঝা যায় যে বাংলাদেশের উন্নতি তারা কিভাবে করবে। উন্নয়নের ভীষণ বলতে যেটা বোঝায় সেটাই তো নেই। যাই হোক, আজকের আলোচনায় এটা এইভাবে প্রাসঙ্গিক যে শেখ হাসিনা উন্নয়নের দিকে যেটা গেছেন সেটা বাঙালির বোঝার সক্ষমতাটা খুব কম। কারণ হলো বাঙালির মূল সচেতনতাই নাই যে কিভাবে ধর্মীয় রাষ্ট্র তাদের ক্ষতিগ্রস্ত করেছে। পাকিস্তানকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে দেখেন, পাকিস্তান একেবারে দুর্বল একটা অর্থনৈতিক রাষ্ট্র হয়ে গেছে। এই রাষ্ট্র, সে পাকিস্তানে তো বাংলাদেশের চেয়ে মানুষ কম, অন্তত মানুষের ঘনত্ব কম, রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ আছে, সব আছে। তা সত্ত্বেও দেখেন আজকে পাকিস্তান রাষ্ট্রটা কোন পর্যায়ে আছে, এর মাথা পিছু আয় কত, এই রাষ্ট্রে ভিক্ষুকের কত বড় ভিক্ষুক শ্রেণী তৈরি হয়েছে, যেটা শুধু পাকিস্তানের ভেতর না, পুরো মিডল ইস্ট জুড়ে পাকিস্তান ভিক্ষুক, মানে ফিজিক্যালি ভিক্ষুক তৈরি করার জন্য বিখ্যাত হয়েছে। অথচ বাংলাদেশ কিন্তু সেই পর্যায়ে যায় নাই, কিন্তু বাংলাদেশ সাম্প্রদায়িকভাবে অনেক পিছিয়ে গেছে। অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রটা, মুসলমানরা রাষ্ট্রটাকে কোনোভাবেই সব ধর্মের মানুষের জন্য রাখতে পারেনি। পাকিস্তান রাষ্ট্র গঠনের পর জিন্নাহ সাহেব ওটা বলার পরও যে এখন থেকে এটা হিন্দু মুসলমানের রাষ্ট্র হবে, পাকিস্তান থেকে সব হিন্দু অলমোস্ট বিতাড়িত করা হয়েছে, বাংলাদেশ থেকে 2/3 হিন্দু কিন্তু বিতাড়িত করা হয়েছে। পক্ষান্তরে আমরা দেখলাম যে ভারতবর্ষে কিন্তু 1947 সাল থেকে আপনার শতাংশ হিসাবেও এবং মোট জনগোষ্ঠী হিসাবেও কিন্তু মুসলমানদের সংখ্যা বেড়েছে। রাষ্ট্র হিসাবে এটা ভারতের একদিকে সাফল্য, আবার মুসলমানদের যে ধর্মভিত্তিক ধ্বংস সাধনের যে স্পৃহা, সেটা তো অবশ্যই ভারতবর্ষের নেতাদেরকে শঙ্কিত করে, যার একটা প্রতিক্রিয়া হিসাবে আমি বিজেপির উত্থানকে আমি মনে করি। আমরা আবার পাকিস্তানের প্রশ্নে চলে আসি। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির হওয়ার কি হলো যে মুসলমানদের যে বিধ্বংসী একটা আপনার সেন্টিমেন্ট আছে যে না, রাষ্ট্র হবে শুধু মুসলমানদের এবং জিহাদ ভিত্তিক রাষ্ট্র, পরকাল ভিত্তিক রাষ্ট্র, গণতন্ত্রহীন রাষ্ট্র, সেই জিনিসটাই হয়েছে পাকিস্তানে, এবং বাংলাদেশে সেটা অনেক বেশি হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে পাকিস্তান পন্থী স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, তাদেরও কিন্তু জীবনের স্পৃহা ওটাই যে একটা ভূখণ্ড পাওয়ার পর এইটাকে সম্পূর্ণরূপে শরিয়া ভিত্তিক করে চালান। এখন আমি এটাকে সমর্থন দিতে রাজি আছি তর্কের খাতিরে, অন্তত কিভাবে, যদি এই পথে কোনো রাষ্ট্র উন্নতি করতে পারে,
সেটা তো কোথাও পারেনি, পাকিস্তানে তো পারেনি। আর তাদের আদর্শ যে উদাহরণ আফগানিস্তান, সেখানকার বাস্তব অবস্থা কিন্তু খোঁজ খবর নিলেই জানা যায়। তাহলে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধীরা কি চায় সেটা আমাদের বুঝতে হবে। সেটা বুঝলে কিন্তু আমি যেই ইস্যুটা তুলেছি সেটা বোঝা যাবে। মুক্তিযুদ্ধ বিরোধীরা সর্বাংশে চায় যে তাদের মতের সাথে যাদের মিল নাই তাদেরকে তারা ধ্বংস করে ফেলবে। এই স্পৃহাটা আমরা কিন্তু 24-এর জঙ্গি উত্থানের পরেও দেখেছি। ফলে দেখা গেছে 72 সালে মুক্তিযোদ্ধারা সকল ধরনের সমর্থন তাদের পক্ষে থাকলেও, অর্থাৎ তখন যদি তারা এই রাজাকার আর বদর আল শামসকে ধ্বংস করে ফেলতো, ফিজিক্যালি মেরে ফেলতো, তখন কিন্তু সেটাকে দেখা হতো যুদ্ধ হিসাবে। এটা একটা বড় সুযোগ ছিল না? তারা কিন্তু সেটা করে নাই, কারণ মুক্তিযুদ্ধের যে মূল নিহিত শক্তি সেখানে এইভাবে কাউকে ধ্বংস করে ফেলা সমর্থন করে না। কিন্তু 24-এর জঙ্গি উত্থানের পর আমরা দেখেছি যে তাদের যে অন্তর্নিহিত, তাদের যে জিঘাংসা, তাদের যে স্পৃহা, তাদের যে এক্সক্লুসিভ রাষ্ট্রে বসবাসের স্পৃহা, এগুলো কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলা সমর্থন করে, যেটা রাস্তায় মানুষ পিটিয়ে মেরে ফেলার মাধ্যমে তারা প্রকাশ করেছে এবং অনেকভাবে তারা প্রকাশ করেছে। 21শে আগস্টে গ্রেনেড হামলা করে প্রকাশ করে ফেলেছে। এগুলো কিন্তু সবই আপনি এক জায়গায় নিতে পারেন, এই স্পৃহাটা যে একটা অত্যন্ত এক্সক্লুসিভ একটা সোসাইটি হবে। আবার সেই এক্সক্লুসিভ সোসাইটিতেও কিন্তু শান্তি আসবে না, তারা কিন্তু একে অপরকে মারবে। কাজী ইব্রাহিমের দল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দলকে মারবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দল কাজী ইব্রাহিমকে মারবে, কাজী ইব্রাহিম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই দুই দল একত্রিত হয়ে আওয়ামী লীগকে মারবে। বুঝতে পেরেছেন? এখন আওয়ামী লীগ যদি এই পার্থক্যটা না বোঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি যেটা, সেটাকে আসলে কোনোভাবেই বাংলাদেশে কোনো ধরনের তাদের অর্থনৈতিক, রাজনৈতিক শক্তি রাখা যাবে না। রাখলে মুক্তিযুদ্ধ ধ্বংসের মুখে পড়বে, বাংলাদেশ ধ্বংসের মুখে পড়বে, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। এই জিনিসটা এইটা হতো যদি 72 সালে মুক্তিযোদ্ধারা এদেরকে খতম করে ফেলতো। সেটা করে নাই। এখন তো বর্তমান বিশ্বে ফিজিক্যালি খতম করা যায় না, এবং আমি ব্যক্তিগতভাবে ফিজিক্যালি খতম করাটাকে কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে শূন্য করা, এইটাকে সমর্থন করতে হবে আমাদের। কারণ যে শক্তিটা 24-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে, যারা 1971 সালে পরাজিত হয়েছিল, সেই শক্তি কারোর সাথে বসবাস করতে চায় না। তারা এককভাবে একটা রাষ্ট্রে বসবাস করতে চায়। পাকিস্তান রাষ্ট্র একেবারে আপনার জিন্নার ইচ্ছাকে পদদলিত করে এই ইচ্ছাটাকেই কিন্তু গ্রহণ করেছিল, বা এই ইচ্ছাটা প্রাধান্য পেয়ে গিয়েছিল, যার কারণে আজকে পাকিস্তানের এই দশা। পাকিস্তানকে আবার জমিদাররা রক্ষা করেছে একটা কৃত্রিম পদ্ধতিতে। এই নিয়ে আমি অন্য জায়গায় আলোচনা করেছি। আর বাংলাদেশের পাকিস্তানি সেকুলাররা তাদের ওই দেশ ভাগের ফলে তাদের যে স্পৃহা পাকিস্তান রাষ্ট্রে বসবাস করবে, এই স্পৃহাটা তাদের যুক্তি যদিও বলতে পারে, তারা যদি এটা বুঝতে পারে যে বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে গেলে আসলে ওই পাকিস্তানি সেকুলাররাও বাঁচতে পারবে না, এই ইস্যুটা তাদের কাছে সেকেন্ডারি। তাদের প্রাথমিক স্পৃহা হলো যে ওই পাকিস্তান রাষ্ট্রেই বসবাস করতে হবে, যেই রাষ্ট্রটা মুহাম্মদ আলী জিন্নাহ সৃষ্টি করেছিল। ফলে এই রাষ্ট্রের ব্যর্থতা কিন্তু পাকিস্তানি সেকুলাররা বুঝতে পারে না। এটা আমি অন্য জায়গায় আলোচনা করেছি। আজকের আলোচনাটা সীমাবদ্ধ রাখি এই জায়গায় যে বঙ্গবন্ধু চেষ্টা করেছেন, শেখ হাসিনা চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সমাজে পিসফুল কোএক্সিস্টেন্সের স্থান দেওয়ার জন্য। এই চেষ্টার ফল হলো 24-এর জঙ্গি উত্থান। এই জঙ্গি উত্থানের ফলে তারা দেখিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগের সাথে সহাবস্থান করতে চায় না, তারা রাষ্ট্রটা এক্সক্লুসিভলি তাদের জন্য রাখতে চায়। এই যে তাদের চাওয়া, এইটাকে আমাদের ধর্তব্যের মধ্যে নিতে হবে, এবং ধর্তব্যের মধ্যে নিয়ে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে আমরা যে বাংলাদেশ কায়েম করতে যাচ্ছি, সেখানে এই শক্তিটা রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতা শূন্য করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ এতদিন পর্যন্ত যেই নীতি গ্রহণ করে নাই, এখন তাকে বাধ্য হয়ে সেই নীতিটা গ্রহণ করতে হবে। এবং 24-এর জঙ্গি উত্থান আমাদেরকে এটা সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিকে বাংলাদেশে রেখে আওয়ামী লীগ তার অস্তিত্বকেই বারবার হুমকির সম্মুখীন করে, বাংলাদেশের অস্তিত্বকেই বারবার হুমকির সম্মুখীন করে। আশা করি বক্তব্যটা আপনাদের কাছে আপনারা বুঝতে পেরেছেন। রাত অর্থাৎ বাংলাদেশ সময় গভীর রাতে কিংবা রাত 12:30টার দিকে গাইবান্ধার বহুল আলোচিত রাম মূর্তির নির্মাতা হরিদাস চন্দ্র তরুণী দাসকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তাকে হ্যান্ডকাপ লাগিয়ে, সাদা পোশাকের পুলিশ তাকে হ্যান্ডকাপ লাগিয়ে মন্দির চত্বর থেকে তাকে নিয়ে যায়। তখন পুলিশের সঙ্গে যারা
মন্দিরের যারা ছিলেন তারা জিজ্ঞেস করার পরে বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় তিনি তাদেরকে জানিয়েছেন 2018 সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। এর আগে অর্থাৎ বিকেলের দিকে তৌহিদি জনতার নামে বা সম্প্রীতির নামে যারা গত বেশ কিছুদিন পর্যন্ত আন্দোলন করছিলেন, সেই মৌলবাদী গোষ্ঠী তারা মন্দির এলাকায় মন্দিরের কাছে এসে মন্দিরে ভাঙচুর চালানো, বিশেষ করে রাম মূর্তি ভাঙচুরের জন্য তারা চেষ্টা করে এবং সেই পরিস্থিতি তারা তৈরি করেছিল। এই পর্যায়ে এলাকার সনাতনীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ওই বিকেল থেকে রাত্র পর্যন্ত নানানভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সনাতনীরা শঙ্কিত অবস্থার মধ্যে ছিলেন। ঠিক সেই পরিস্থিতিতেই গভীর রাতে 12:30টার সময় হরিদাস চন্দ্র তরুণী দাসকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাকে থানায় নিয়েছে বলে মন্দিরে যারা আছেন তারা জানতে পেরেছেন। আমি কিছুক্ষণ আগেই ওই মন্দিরের একটি নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে পরিস্থিতি জানলাম এবং ওই এলাকায় আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমি যখন লাইভ করছি বাংলাদেশে এখন প্রায় ভোররাত্র, এই সময়েও পুরো গাইবান্ধা এলাকায় সনাতনীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তারা জানেন না ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কিংবা কালকে কি পরিস্থিতি তৈরি হবে, নাকি তারা কতটা নিরাপত্তা পাবেন, এসব নিয়েও তারা অনেক শঙ্কিত। তরুণী দাস মাত্র গত সপ্তাহেই আমাকে জানিয়েছিলেন লাইভে আমার প্রোগ্রামে এসে তিনি জানিয়েছিলেন যে সেখানকার উত্তেজিত যেই মানুষরা যারা ধর্মের নাম ব্যবহার করে এই মন্দিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা তাকে গ্রেপ্তারের জন্য দাবি জানিয়ে এসেছিল এবং যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে তিনি নিজেও আমাকে জানিয়েছিলেন এবং প্রশাসনের পক্ষ থেকেও সেরকম ভাবেই নানান চেষ্টা তদবির করা হচ্ছে, নানান অজুহাত খোঁজা হচ্ছিল তাকে গ্রেপ্তার করার জন্য। অবশেষে সেটি এখন থেকে মাত্র কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সময় গভীর রাত 12:30টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি জানতে পেরেছি এবং নিশ্চিত হয়েছি। এই তথ্যটুকু জানানোর জন্যই মূলত আমি আপনাদেরকে এখন লাইভে এসে আপনাদের সামনে আসলাম। পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই যে আমি জানার চেষ্টা করেছিলাম যে যারা এই রাম মন্দির ভাঙচুরের জন্য আজকে বিকেলে অর্থাৎ বাংলাদেশ সময় হিসেবে গতকালকে বিকেল থেকে রাত্র পর্যন্ত চেষ্টা চালাচ্ছিল, মহড়া দিয়েছিল, তাদের মূলত বড় একটি অংশের মধ্যে ছিল চরমোনাই পীরের স্থানীয় মুরিদরা এবং সঙ্গে অন্যরাও ছিল। কারণ সেখানে জামাত এবং বিএনপি তারাও বিভিন্নভাবে সরাসরি প্রকাশ্যে না এলো আড়ালে এদের সঙ্গে প্রতি শুক্রবার বিভিন্নভাবে সেখানে জমায়েত হতেন, মানববন্ধন করতেন, বিক্ষোভ করতেন এবং তারা নানান উস্কানিমূলক বক্তব্য তারা দিতেন। গতকালকে শুক্রবার গেল এবং শুক্রবার গেল, শনিবার গেল, আজকে রোববার বিকেল বেলাও থেকে তারা এলাকায় উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল। তার মুখেই মূলত পুলিশ এই হরিদাস চন্দ্র দাসকে গভীর রাতে গিয়ে তাকে তুলে নিয়ে গেল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে কথা বলব। বিষয়টি আপনারা অনেকেই জানেন, অনেকে শুনেছেন, তবুও বলছি। সেটি হলো ভারত সেই দীর্ঘদিন থেকে এটা প্রাণান্ত চেষ্টা করছে বিএনপির সঙ্গে একটি সমঝোতামূলক সম্পর্ক তৈরি করার জন্য। সেটি অনেক আগের থেকেই। আপনি ধরুন বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই দফাতে যখন টাটা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য সেই রতন টাটা চলে এসেছিলেন,
এবং বাংলাদেশ যখন ভারতে গ্যাস রপ্তানি করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক সেই সময় থেকে ভারতের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার একটা পথ তৈরি হয়েছিল। এবং এখন যারা অনেকে ভারত বিরোধী কথাবার্তা বলেন, ঠিক সেই সময়টাতে তারা ভারতের পক্ষে কথা বলতেন। আপনাদের মনে আছে, বিনিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন এবং সরকারের জ্বালানি উপদেষ্টা ছিলেন আমার দেশের মজলুম সম্পাদক জনাব মাহমুদুর রহমান। তো তিনি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশে টাটার স্টিল ফ্যাক্টরি স্থাপিত হবে এবং ভারতে তেল গ্যাস রপ্তানি হবে বা গ্যাস রপ্তানি হবে, এইরকম একটা প্রকল্প নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে, তখন আওয়ামী লীগ প্রবল বাধা দিচ্ছিল যে ভারতে এগুলো রপ্তানি করা যাবে না। এবং আওয়ামী লীগের অনেকগুলো সফট পাওয়ার ছিল এবং এখনও আছে, যারা উপরে উপরে খুব সাধু, তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব, নানা রকম নাম ধরে দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগের সফট পাওয়ার রূপে কাজ করে। আবার কিছু ইন্টারন্যাশনাল সংগঠন রয়েছে যারা কখনো কখনো আমেরিকার পক্ষে, কখনো কখনো ভারতের পক্ষে, আবার কখনো কখনো যে তারা কাদের পক্ষে সেটাও বোঝা যায় না, এলোমেলো এলোমেলো আচরণ করে। তো সেই সময়টিতে বাংলাদেশের আলোচিত একটি এনজিও বা গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এবং এখানে একজন অর্থনীতিবিদ আছেন দেবপ্রিয় ভট্টাচার্য, মিস্টার ভট্টাচার্য। তো তিনি ওই সময়টাতে এই গ্যাস রপ্তানি এর বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তোলেন এবং নানাভাবে মানে তিনি সেই ভারত বিরোধী বক্তব্য দিতে থাকেন। তখন মাহমুদুর রহমান, জনাব মাহমুদুর রহমান, তিনি এই দেবপ্রিয় ভট্টাচার্যকে কুলাঙ্গার বলে অভিহিত করেছিলেন। শুধু তাই নয়, এই যে দেবপ্রিয় ভট্টাচার্যের এ সকল কথাবার্তার কারণে স্বয়ং তিনি আদালতে উপস্থিত হয়ে দেবপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছিলেন। তো বোঝার চেষ্টা করুন যে এখন যারা ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলছেন তাদের একেবারে শিরোমণি, পীরে কুতুব বা পীরে কামেল বা হজরতুল আল্লাম যদি বলেন, তাহলে জনাব মাহমুদুর রহমান। কিন্তু এটা ক্ষমতার বাইরে, রাজনীতির বাইরে, এটা তার ব্যক্তিগত অবস্থান। কিন্তু যখনই তিনি সরকারে ছিলেন, তার মতো মানুষ সরকারের পক্ষে কাজ করতে গিয়ে, ভারতের এই বিনিয়োগ আকৃষ্ট করতে গিয়ে এই কথাগুলো তাকে বলতে হয়েছে, করতে হয়েছে। তাহলে বোঝার চেষ্টা করুন তখন ভারতের সঙ্গে বিএনপির কেমন একটা সম্পর্ক ছিল। দ্বিতীয়ত, শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে 2001 সনে যখন বিএনপি ক্ষমতায় এলো, তিনি বলেছেন যে এই ক্ষমতা আমিও আসতে পারতাম। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তেল গ্যাসের দেওয়ার জন্য, কিন্তু আমি রাজি হইনি। এই কারণে ভারত আমাকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। আবার বিএনপি যে সেই ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরও তাদের সাথে তাদের যে যোগাযোগ, এটা বন্ধ হয়নি। তার প্রমাণ হলো যখন বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসাবে সম্ভবত 2009 বা 10 সনের দিকে তিনি ভারত ভ্রমণে গিয়েছিলেন, তাকে কিন্তু তখন সরকার প্রধানের বা রাষ্ট্রপ্রধানের প্রোটোকল ভারত দিয়েছিল। স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং সেখানে এসেছিল। তো এই হলো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক, ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। যদিও আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ভারতে আছেন, কিন্তু আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে তাদের ক্ষমতাচ্যুতির পেছনে ভারতের একটা গ্রিন সিগন্যাল আছে, যদিও তারা ভারতে আশ্রয় লাভ করেছে। আমাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ যারা খুব কম বুঝি, আমরা কিন্তু সেই 2012-13 সন থেকে বলে আসছি, কন্টিনিউয়াসলি বলে আসছি বহুবার টেলিভিশন টক শোতে, যে আগামীতে যে বিএনপি ক্ষমতায় আসবে, ভারতের গ্রিন সিগন্যালে আসবে এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে, ভারতের কারণে ক্ষমতাচ্যুত হবে, এবং ভারত আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আবার শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিবে। তো বোঝার চেষ্টা করুন, 2024 সনের আগস্ট মাসেরও 10 বছর আগের থেকে এই বাংলাদেশে বসে আমরা এই কথাগুলো বলেছি। আমরা আরও বলেছি, অনেকে বলেছি কিনা আমি বলেছি, যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি ভারতের সম্পৃক্ততা ছিল এবং ভারত জানতো। মানে সে কনস্পিরেসিটা অনুমোদন করছে কিনা জানি না, কিন্তু তার এটা জানা ছিল।
তো এনিওয়ে, একটা অনেক কর্তৃত্বের অনেক শীর্ষ পর্যায়ের অবস্থা। তো এই ভারতের সাথে সত্যিকার অর্থে দরদাম করা খেলাধুলার ক্ষেত্রে আওয়ামী লীগের যে সভানেত্রী সে রীতিমতো পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। বাংলাদেশে তার মতো ভারত বিশেষজ্ঞ আর কেউ নেই। ভারতের কলকাতা, আসাম, ত্রিপুরা, এরপরে দিল্লি, গুজরাট, এরপর মাদ্রাস, মুম্বাই, প্রত্যেকটা এলাকাতে যে সকল রাজনীতিবিদ রয়েছেন, বরেণ্য রাজনীতিবিদ, যাদের ভারতের পার্লামেন্টে, সরকারে, রাজ্যে প্রচণ্ড ক্ষমতা রয়েছে, তাদের অনেকের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তিনি সেটা গড়ে তুলেছেন। আবার এই ভারতকে পিছনে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে তাদের প্রতিপক্ষ চীনের সঙ্গে সমঝোতা করার যে ক্ষমতা, এটা শেখ হাসিনার ছিল এবং এটা করে তিনি 17 বছর টিকেছিলেন। আবার সেই ভারতকে বিরক্ত করে দিয়ে সেই ভারতকে এমন একটা পরিস্থিতি তৈরি তিনি করে ফেলেছিলেন যে ভারত তাকে আশ্রয় দিতে বাধ্য হয়েছে। আবার এখন ভারত বাধ্য হচ্ছে তাকে, যাকে বলা হয়, প্রোটোকল দিতে এবং তার সমস্ত কর্মকাণ্ডে প্রণোদনা দিতে। এটা তারা বাধ্য করেছে এবং এই কাজগুলোর সঙ্গে যেমন তার শক্তি, সামর্থ্য, বুদ্ধি, প্রজ্ঞা, কৌশল সব কিছু আছে, তার সঙ্গে সঙ্গে আবার একটা বেপরোয়া সাহসও আছে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের মনে আছে যে 2024 সনের নির্বাচনে জয়লাভ করার পরপরই তিনি ভারত গিয়েছিলেন, শেখ হাসিনা। সত্য মিথ্যা বলি আমি জানি না, কিন্তু সবাই যেটা মোটামুটি ওপেন সিক্রেট হয়েছে যে ওই সময়টাতে তিনি নরেন্দ্র মোদীকে একটু রীতিমতো খোঁটা দিয়েছিলেন একান্তভাবে। নরেন্দ্র মোদীর যে সংবর্ধনা অনুষ্ঠান, যে আপনি এত কম সিট পেলেন কেন, আপনি কিভাবে ইলেকশন করতে হয়, ইচ্ছা করলে তো আপনি আমার সাহায্য নিতে পারতেন। তো এই কথা শুনে নরেন্দ্র মোদী খুব বিরক্ত হয়েছিলেন। অনেকে বলছে যে না, এটা এই ধরনের কোনো কথাবার্তা হয়নি, কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনার পক্ষে সম্ভব ফুট করে, টুস করে যে কোনো কথা যে কোনো লোকের মুখের উপরে বলে দেওয়ার মানে একেবারে দুর্দান্ত ক্ষমতা তার রয়েছে। যাই হোক, এরপর তিনি সেখান থেকে ফিরে এলেন। এখন যে কথাটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সাম্প্রতিক সময় যেটি ভাইরাল হয়েছে। সেই বক্তব্যটা হলো, গত সেই ক্ষমতাচ্যুতির পর থেকেই ভারত প্রাণান্ত চেষ্টা করছে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য। শেখ হাসিনাকে বাদ দিয়ে এখানে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ভারত প্রাণান্ত চেষ্টা করছে এবং ভারত, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যে সকল দৃশ্যমান এবং অদৃশ্য শক্তি তারা চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনার অনড় অবস্থান। তিনি যতদিন জীবিত আছেন ততদিন তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি দল পরিচালনা করবেন। ফলে কি হলো, ভারত চেয়েছিল যে বিগত নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ছাড় দিতে চেয়েছিলেন, তো কিন্তু শেখ হাসিনার সেই অবস্থানের কারণে সেটা হয়নি। তো এতে করে আসলে আলটিমেটলি বিএনপির উপকার হয়েছে। এর কারণ হলো, যদি ভারতের কথা মতো শেখ হাসিনা আওয়ামী লীগকে রিফাইন করার জন্য অনুমতি দিতেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রলম্বিত হতো এবং আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। দ্বিতীয় হলো, শেখ হাসিনা এবং ভারত যুগপৎভাবে বিগত নির্বাচনে বিএনপিকে সাপোর্ট দিয়েছে এবং সেটা যদি না হতো, জামাত যেভাবে ম্যাটিকুলার ডিজাইন করেছিল, জামাত ক্ষমতায় চলে আসতো। তো এই কাজগুলো শেখ হাসিনা অত্যন্ত সাহসের সাথে, দৃঢ়তার সাথে করেছিলেন এবং তিনি জানতেন যে বিএনপির সাথে আলটিমেটলি তার সম্পর্ক থাকবে না, কিন্তু দেশ যদি একবার বিএনপির হাতে যায় তাহলে এক ধরনের পরিণতি, কিন্তু জামাতের হাতে গেলে দীর্ঘমেয়াদী পরিণতি। তো সেই কারণে তিনি তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে বিএনপিকে ভোট দেওয়ার জন্য, এবং সেটা তিনি প্রকাশ্যে সবার কাছে বলেছেন। সবচেয়ে আশ্চর্য একটা কথা যে সম্প্রতি যেটা ভাইরাল হয়েছে, সেটি হলো তিনি ভারতের মাটিতে বসে তিনি হুমকি দিয়েছেন যে আমি কি বলবো না না বলবো, কিভাবে রাজনীতি করব না না করব, দেশে কখন যাব বা না যাব, এটা একান্ত আমার ইচ্ছা। ভারতের ইচ্ছায় কোনো কিছু এখানে হবে না। এখন বোঝার চেষ্টা করুন, এবং এই কথা অনুযায়ী কিন্তু দেখুন, আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর তিনিও বলেছেন যে হাসিনা জি আমাদের সম্মানিত মেহমান, ফলে তার আসা না আসা, তার থাকা না থাকা, এটা পুরোটাই তার ইচ্ছার উপর নির্ভর করছে।
তো এই যে এই সময়টিতে এসে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে এসে তিনি দিল্লির মাটিতে বসে যখন হুঙ্কার দিচ্ছেন যে এখানে আমি কি বলবো না না বলবো এটা আমার ইচ্ছা, নরেন্দ্র মোদীর ইচ্ছা না বা ভারতের ইচ্ছা নয়, আর এখানে আমি থাকবো বা না থাকবো এটাও ভারতের ইচ্ছা না, এটা আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। তো এই কথাগুলো রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এবং এই কথা যখন নরেন্দ্র মোদী নিজেও শুনেছেন, আপনি দেখেন যে এখনো পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদী কোনো শব্দ করেননি। কাজেই যে শেখ হাসিনাকে নিয়ে আমরা সমালোচনা করছি, যে শেখ হাসিনার সাহস নিয়ে দেশে আসতে পারবে কি পারবে না, সে আসবে কি আসবে না, আপা আসবে কি আসবে না, এগুলো নিয়ে যারা কথাবার্তা বলছি, তারা এই বিষয়গুলো নিয়ে যদি মূল্যায়ন করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা যা চিন্তা করছি, ভাবনা করছি বা যা কল্পনা করছি, তার থেকে শেখ হাসিনার চিন্তা এবং চেতনা বহু বহু যোজন দূরে। রহস্যময় চিন্তা তিনি করেন, রহস্যময় কর্মকাণ্ড করেন এবং সারাটা জীবন একেবারে সেই শৈশব মানে কৈশোর থেকেই বেপরোয়া চালচলন করেন। তাকে বলা হয় ক্যাশ চাই ওম্যান। আমরা বাংলায় যেকে বলি বিলাই চোখের মেয়ে মানুষ, আঞ্চলিক ভাষায় বলা হয়। তো যে সকল মেয়েদের বা মহিলাদের ক্যাশ চাই থাকে, তাদের দৃঢ়তা, তাদের সাহস, তাদের শক্তি, শিকার করার ক্ষমতা, শিকার ধরার ক্ষমতা, প্রতিপক্ষকে ভয় দেখানোর ক্ষমতা কি অসাধারণ থাকে। যারা জানেন তারা এই ক্যাশ চায়ের যারা মহিলা বা মানে পুরুষ নয় কিন্তু ক্যাশ চায়েরই মহিলা, এই তাদেরকে জমের মতো ভয় পান। এ কারণে প্রকৃতি তাদেরকে ওইভাবে তৈরি করে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।